আমরা এবার একটু আজকের পত্রিকাগুলো কি শিরোনাম করেছে, কি কি সংবাদ আছে, আমরা সেগুলো জানতে চাইব। আমাদের সহকর্মী আছেন ইমন। ইমন, জানাবেন আরেক স্টুডিও থেকে নিউজ পত্রিকাগুলোর কি খবরাখবর। আরিফ, আসলে আমাদের দিনটা কিন্তু শুরু হয় পত্রিকা পড়ে, অনেকেরই সেই অভ্যাস আছে। আর সেই অভ্যাসটার সেই রীতির অনুযায়ী আমরা কিন্তু পত্রিকার প্রধান প্রধান কোন শিরোনামগুলো করেছে এবং কোন কোন বিষয়গুলো আজকে প্রাধান্য পেয়েছে বিভিন্ন সর্বাধিক পঠিত বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে, সেগুলো দেখে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর পেপার, সেখানে কিন্তু প্রথমে একটি হেডলাইন করেছে, পাচার হওয়া সম্পদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার। সেখানে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল কিন্তু প্রথমবারের মতো আধা ঘন্টা প্রশ্নোত্তরের পর্বের জন্য প্রধানমন্ত্রীর জন্য স্লট রাখা হয়েছিল এবং এটা কিন্তু সংসদে প্রথমবারের মতো যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য আলাদাভাবে সময় রাখা হয়েছিল। তো প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে বলেছেন, সার্বিকভাবে বর্তমান সরকার দুর্নীতি, মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন এবং এই ব্যাপারটাকে তিনি গুরুত্বপূর্ণভাবে দেখছেন। আর গতকাল কিন্তু জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্ন উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইসব বিষয়গুলোই কিন্তু সামনে এনেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে টাকা খুঁজতে 6টি গ্রুপের, আমরা একটু দেখতে চাই, পত্রিকার পাতায় চোখ রাখতে চাই, 6টি গ্রুপের টাকা খুঁজতে 36টি চুক্তি কিন্তু ইতিমধ্যে করেছে। অন্তর্বর্তী সরকারের আমলে 11টি গ্রুপ নিয়ে তদন্ত শুরু হয় এবং 6টির পাচার করা টাকা খুঁজতে 10টি ব্যাংক কাজ করছে এবং 6টি যে শিল্পগোষ্ঠী রয়েছে তাদের আমরা একটু নামগুলো দেখে আসতে চাই। এস আলম গ্রুপ রয়েছে, বেক্সিমকো গ্রুপ রয়েছে, আর্মিড গ্রুপ রয়েছে, শিকদার গ্রুপ রয়েছে, ওরিয়ন গ্রুপ রয়েছে এবং নাসা গ্রুপ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের বড় 6টি শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ এবং বিদেশে তাদের সম্পদ খুঁজতে তৎপরতা শুরু হয়েছে এবং ইতোমধ্যে বাণিজ্যিক বহুজাতিক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে 36টি অপ্রকাশ্য চুক্তি সেরেছে 10টি ব্যাংক। এখানে কিন্তু মোট 59টি চুক্তি করা হবে, বাকিগুলো কিন্তু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তো ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা খেলাপি সম্পদ করেছে সেই 6টি শিল্পগোষ্ঠীর কাছ থেকে টাকা আদায় ব্যাংকগুলো এই চুক্তি করেছে। তো এই টাকা উদ্ধারে কিন্তু তারা বেশ তৎপরতা রয়েছেন, সেই বিষয়ক তাদের আমরা দেখলাম যে সংসদে কিন্তু কালকে কথা হয়েছে। তার পাশাপাশি কিন্তু সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট এবং এটা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তো জামাতের আমির শফিকুর রহমান বলেছেন 11 দলীয় জোট তারা যারা রয়েছেন এবং তারা কিন্তু যেমন সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বারবার বলে আসছিলেন যে সেই সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংস্কারের বিষয়ে কিন্তু গণভোটও কিন্তু জয়ী হয়েছে, হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তারপরেও কিন্তু সেখানে সরকারি দল বিএনপি কিন্তু সেই শপথ নেননি এবং সেই সংবিধান সংস্কারের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে 11টি দল। এবং সেখানে দেখতে পেলাম যে যখন আসলে জামাতের আমির এবং অন্যান্য 11 দলীয় জোট কিন্তু বিরোধী দলে ওয়াকআউট করেছেন, তারা বলছেন যে এটা কিন্তু জনগণের অধিকার, কারণ আগে 3বার যে গণভোটগুলো হয়েছিল এগুলোর এভাবে শেষ হয়নি। তিনি এটি এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন। তো এবারে আসলে জনগণের এই যে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের যে বিভিন্ন দাবি এবং সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এগুলো কিন্তু জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে। এগুলো জনগণের দাবি, যেহেতু সংসদে এগুলো পাশ করা যায়নি তাই সেগুলো তিনি জনগণের কাছে ফিরে আনতে চান, অর্থাৎ আন্দোলনের কিন্তু হুঁশিয়ারি তিনি গতকাল দিয়েছেন। আরেকটি বিষয় কিন্তু হামের বিষয় দেখতে পাচ্ছি যে হাম কিন্তু এখন সর্বত্র গোটা দেশে ছড়িয়ে পড়েছে। রোববার থেকে সেই হামের টিকাদান কর্মসূচি শুরু হবে এবং দেখা যাচ্ছে যে টিকার এবং সিরিঞ্জগুলো কিন্তু বিভিন্ন উপজেলায় কিন্তু এখনই পাঠানো শুরু করেছে, সরবরাহ শুরু হয়েছে। যে উপজেলাগুলোতে হামের সংক্রমণ বেশি হচ্ছে সেই উপজেলাগুলোতে আগে হামের টিকা দেওয়া হবে। আগে 9 থেকে 15 মাস বয়সী শিশুরা এই টিকা পেলেও বিশেষ কর্মসূচির দ্বারা আপনার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা কিন্তু হামের টিকা পাবে। তো 2,19,00,000 হামের টিকা সংগ্রহ করা হয়েছে এবং এটি কেনার জন্য 601 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরেকটি দেখতে চাই যে শিগগিরই যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প, যেটা আমরা আলোচনা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক আগে থেকেই বলছেন যে খুব শীঘ্রই যুদ্ধ শেষ করতে চান। তিনি আবারও বলছেন ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করছেন এবং বিভিন্ন আলোচনার প্রসঙ্গে কথা হচ্ছে। সেখানে কিন্তু মধ্যস্থতা করছে পাকিস্তান এবং বেশ কিছু দেশ। তো ডোনাল্ড ট্রাম্প আসলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু আসলে জনসমর্থন, এই যুদ্ধের জন্য জনসমর্থন কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাচ্ছে না। 2/3 মানুষ কিন্তু এই যুদ্ধের বিরোধিতা করছেন, কারণ এই যুদ্ধের আসলে ফলাফল কি হবে, যুক্তরাষ্ট্রের জন্য কতটা সুফল বয়ে আনবে সে ব্যাপারে কিন্তু এখনও আসলে তারা
এখন আসলে নিশ্চিত নয়, সেজন্য বারবার বলা হচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে ডিজেলের আরও কয়েকটি জাহাজ আসছে। তো বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান, এটা কিন্তু বেশ ভালো একটি খবর। এবং এই 2টিতে জ্বালানি তেল এবং 4টিতে এলএনজি আসার কথা রয়েছে। তো আশা করা যাচ্ছে যে এইগুলো যদি ডিজেল যদি আনা হয় তাহলে কিন্তু দেশের যে জ্বালানির সংকট সেগুলো কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমরা আরেকটি পত্রিকায় যেতে চাই, আমরা সমকালের পাতায় যেতে চাচ্ছি যে সমকাল আজকে আজ কি হেডলাইন করেছে। তো সমকালের কিন্তু বেশ কিছু হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রধান যে হেডলাইন সেটা মশায় দিশেহারা নগরবাসী। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তো আসলে মশার সংক্রমণ বেড়েছে এবং এই যে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এবং মশাবাহিত মশক যে জীবাণুগুলো বহন করে সেই জীবাণুবাহিত রোগে কিন্তু বিভিন্ন মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর বিভিন্ন জায়গায় কিন্তু তৎপরতা চালানো হচ্ছে, সেটি কিন্তু তারা প্রথম যে শিরোনাম সেটি কিন্তু করেছে। আর আরেকটি হচ্ছে ঢাকার অনুরোধে যুক্তরাষ্ট্রের ইতিবাচক একটি ইশারা, সে বিষয়ে একটু দেখে আসতে চাই যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিন্তু ঢাকা আনতে চাচ্ছে, সে ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হয়েছে। তো সে ব্যাপারে কিন্তু একটা গ্রিন সিগন্যাল যুক্তরাষ্ট্র দিয়েছে, সেটারই একটি ইতিবাচক প্রভাব কিন্তু পড়েছে, সেটাই তারা হেডলাইন করেছে। আর সংবিধান সংস্কার না হলে আন্দোলন করবে, এটা বিরোধী দলীয় নেতারা বলেছে, যেটা একটু আগেই বলছিলাম সেটাও তারা তাদের একটি হেডলাইনে রেখেছে। আরেকটি হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকায় হামের টিকা রোববার থেকে, যেটা বলছিলাম যে জেলাগুলোতে আসলে হামের প্রকোপ বেশি এবং অসুস্থ হয়ে রোগীরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছেন সেই জেলা দিয়েই কিন্তু হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। আর যুদ্ধ দ্রুত অবসান চান যুক্তরাষ্ট্রের 66% মানুষ, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ। রয়টার্সের একটি পরিসংখ্যানে দেখছিলাম যে তারা কিন্তু একটি পরিসংখ্যানে দিয়েছেন যে 2/3 বেশি মানুষ যুক্তরাষ্ট্রের যুদ্ধ চাইছে না। এবং আমরা কিন্তু গতকাল দেখেছিলাম যে যুক্তরাষ্ট্র বলছে যে স্থল অভিযান চালাবে, এখানে কিন্তু ভেটো দিয়েছে ইসরায়েল, কারণ ইসরায়েল বলছে স্থল অভিযান চালালে কিন্তু তাদের পক্ষে আসলে ইসরায়েল আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে না, কারণ এই দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। কারণ আমরা দেখেছি যে পাল্টা হামলা এবং ত্রিমুখী হামলায় কিন্তু হুথি গোষ্ঠীর থেকে হামলা আসছে, তারপর হিজবুল্লাহ থেকে হামলা আসছে, এদিকে ইরান থেকে হামলা আসছে, ত্রিমুখী হামলায় কিন্তু চাপে পড়েছে ইসরায়েল, তারই একটি প্রভাব কিন্তু আমরা দেখতে পেরেছি। এবার একটু আমার দেশ পত্রিকায় চোখ রাখতে চাই, তারা কি হেডলাইন করেছে। তো অনিশ্চয়তায় বিচার বিভাগের স্বাধীনতা, এটা কিন্তু তারা প্রধান বিচার বিভাগের ব্যাপারে যে আদেশ হয়েছিল এবং দেখলাম যে সংবিধান সংস্কার পরিষদে কিন্তু বেশ কিছু দাবি ছিল এবং তারা বিভিন্ন সংস্কারের বিষয়টি ছিল, এটা কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে একটি সংবিধান সংস্কারে কিন্তু একটি পয়েন্ট ছিল। সংবিধান সংস্কার পরিষদ যেহেতু দেখতে পেলাম যে এখন আসলে অনিশ্চয়তার পথে রয়েছেন, তো সেজন্য আসলে এটি তারা হেডলাইন করেছেন। আর আরেকটি হেডলাইন করেছেন সংবিধান সংস্কার ইস্যু অবমূল্যায়ন আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট। তো গতকাল কিন্তু সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ডক্টর শফিকুর রহমানকে বলেছিলেন যে তারা আসলে সংসদ পদত্যাগ করছেন কিনা, তিনি কিন্তু বলেছেন যে সংবিধান গিভ আপ তারা করছেন না, কারণ তাদের সাথে মতে মিলেনি সংবিধান সংস্কার পরিষদের, যে সংবিধান সংস্কার আনছে না সরকারি দল, আরও বিভিন্ন ইস্যু তুলে তারা সংবিধান সংস্কার পরিষদকে এবং সংবিধান সংস্কারের বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন, তাই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। তারা দেখছেন নেটো থেকে বের হওয়ার জন্য কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প, কারণ নেটোর যে দলগুলো থাকে নেটোতে কিন্তু তাদের 5 নম্বর সংস্করণে কিন্তু নেটোতে একটা বিষয় থাকে যে তারা নেটোর একটা দল যদি আসলে কোনোভাবে বিপদে পড়ে তাহলে বাকি দলগুলো তাদের সাহায্য করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নেটোর যে দলগুলো রয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কেউই সমর্থন দিচ্ছেন এবং নেটোও কিন্তু সেভাবে কিন্তু সমর্থন দিচ্ছে না। তাই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আসলে নেটো থেকে তারা আসলে বেরো হয়ে যেতে পারেন। তারপরে আরেকটি বিষয় যে আমরা একটু আগেই বলছিলাম যে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, যেটা একটু আগেও বলছিলাম, এবং ইরান যুদ্ধে পরাজয়ের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেহেতু যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের জনগণও আসলে সায় দিচ্ছে না, ওইদিকে ইসরায়েল একদিকে কিন্তু যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আগাতে যাচ্ছে স্থল অভিযানের দিকে, সেখানে কিন্তু ইসরায়েল নিজেও ভেটো দিচ্ছে এবং সব কিছু মিলায় যে ন্যাটো আসলে তাদের সেভাবে সহযোগিতা করছে না, সব কিছু মিলিয়ে কিন্তু চাপে আছে যুক্তরাষ্ট্র। তো ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ধরনের যে বক্তৃতা, সেই বক্তৃতায় কিন্তু এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আজকেও কিন্তু স্থানীয়
স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 9টায় আর আজকে সকাল 7টায় বাংলাদেশ সময়, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে কিন্তু একটি যে ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণ তিনি স্পষ্ট করবেন আসলে যুদ্ধের গতিবিধি কোন দিকে যাবে এবং আসলে কিভাবে যুদ্ধ পরিচালিত হবে এবং কবের মধ্যে আসলে ফাইনালি যুদ্ধ শেষ হতে পারেন। তো ভাষণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছেন। আমরা পরবর্তীতে জানতে পারবো আসলে তিনি পরবর্তীতে আমরা একটু পরেই হয়তো আপনাদের জানিয়ে দিব যে তিনি আসলে কোন কোন বিষয় সেখানে উল্লেখ করেছেন, যুদ্ধ কবে শেষ হতে পারে এবং যুদ্ধ নিয়ে তার পরিকল্পনা কি। তো আজকের প্রধান পত্রিকার পাতাগুলো খুঁজে আমরা এটাই দেখতে পেলাম যে গতকাল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইস্যুটি কিন্তু সেখানে স্থান পেয়েছে। তার সাথে স্থান পেয়েছে যে জাতীয় সংসদ অধিবেশন গতকাল এবং বিরোধী দলের ওয়াকআউট, এবং আরেকটি বিষয় দেখতে পেলাম যে রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে, এ বিষয়ে বেশ তৎপরতা চালাচ্ছে। তারপরে পাচার হওয়া অর্থ যে বিভিন্ন দেশের কাছে, সেই অর্থ ফিরিয়ে আনার জন্য সরকার প্রধান কিন্তু বেশ খানিকটা তৎপর রয়েছেন। তো এই সব কিছু মিলিয়েই ছিল আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো।